নমস্কার। আগামী সোমবার মার্কেট যখন খুলবে তখন কিন্তু অলরেডি ভোটের রেজাল্ট আসতে শুরু করে দেবে। মানে 4th মের কথা বলছি। যেখানে কিন্তু বাজার একটু ভোটের রেজাল্টের উপর একটু নির্ভর করবে বা একটু ভোলাটিলিটি দেখাবে। সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তার সাথে, সাথে আপনাদের প্রথমেই বলে দিই, আমি আপনাদের সাথে জাস্ট ১ মাস আগে দেখুন 1 মান্থ অ্যাগো ইউটিউব লাইভ প্রোগ্রাম করেছিলাম। মানে লাইভ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা প্রশ্নোত্তর করছিলেন যারা আমার সাবস্ক্রাইবার, এবং ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন। হ্যাঁ, চ্যানেলে জাস্ট সাবস্ক্রিপশন নিয়ে রাখুন ফ্রি অফ কস্টে। এই ভিডিওর নিচেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সেটা প্রেস করে রাখুন, ক্লিক করে দিন। তো সাবস্ক্রাইবারদের প্রশ্নের উত্তর অনেক দিয়েছিলাম, এবং তার সাথে সাথে আমি তাদেরকে একটা অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে ট্রেন্ডিং স্টক আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারেন। তার একটা উদাহরণ হিসেবে দেখুন, আমি চার্টটাকে দুভাগে ভাগ করেছিলাম। একদিকে নিফটির চার্ট রেখেছিলাম এইদিকে, আর এইদিকে আমি স্টকের চার্ট রেখেছিলাম জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য। যেখানে আমি এমটার টেকনোলজিস এটা চুজ করেছিলাম জাস্ট উদাহরণ দেখাবার জন্য, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস ছিল না। যে বলেছিলাম দেখুন নিফটি নিচের দিকে যাচ্ছে, কিন্তু একটা ক্লাস 4-5 এর বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলবে যে না, এই স্টকের ট্রেন্ডটা আপওয়ার্ড, এবং পিওরলি ট্রেডিং পারপাসে জন্য এই কথাগুলো বলা হচ্ছিল, টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য। আমি বলেছিলাম এইভাবে অ্যাটলিস্ট অ্যানালিসিস করলেও আপনারা বুঝতে পারবেন যে কোন স্টকগুলো আউট পারফর্ম করছে, বাজারের সামগ্রিক বাজারের থেকে কে আউট পারফর্ম করছে। এবং এমটার টেকনোলজি তখন দেখতে পাচ্ছেন ৩,৫০০ টাকা দাম ছিল জাস্ট 1 মাস আগে। এখন যদি আপনি এমটার টেকনোলজিকে দেখেন, এমটার টেকনোলজি এই যে এমটার টেককে এখন যদি দেখেন, তাহলে তার দাম ৬,৪৫৭, মানে ৬,৫০০ টাকা। ৩,৫০০ টাকা স্টক 1 মাসের মধ্যে ৬,৫০০। ঠিক আছে? জাস্ট এটা কিন্তু আমি ইউটিউব লাইভে আপনাদের বলেছিলাম, এছাড়া অনেক ভিডিওতেও বলেছিলাম। স্টকের নাম জেনে যারা চলে যান তাদের জন্যে আমার পুরো চ্যানেলটাই নয়। আমি বারবার বলছি, এখানে আপনাদের প্রসেসের উপর জোর দেওয়া হয়, যে প্রসেস আমি আপনাদের শেখাবার চেষ্টা করি যাতে আপনারা নিজেরাই নিজেদের স্টক খুঁজে পান। ইংরেজিতে একটা প্রবাদ আছে যে একজনকে যদি আপনি হেল্প করতে চান, কোনো ক্ষুধার্ত মানুষকে, তাকে মাছ ধরে আপনি নিজে মাছ ধরে তাকে দিলেন, তাতে কোনো তার উপকার হয় না, কারণ যেদিন আপনি থাকবেন না সেদিন সেই লোকটা না খেতে পেয়ে মারা যাবে। আপনি যদি তাকে মাছ ধরতে শিখিয়ে দেন, তাহলে সে নিজের জিনিসটা নিজেই করে খাবে। আবার অনেকে এটা পছন্দও করে না, নিজের মাছ ধরতে অলস হয়ে থাকে, যে কেন নিজে মাছ ধরবো, আমার মুখের সামনে বাবা দাও, তাহলে ঠিক আছে, তাদের কথা হচ্ছে না। তা যারা পরিশ্রম করতে চান, তাই জন্য আমি মাছ ধরাটা আপনাদের সামনে যতটা আমি পারি তুলে ধরি, যে কিভাবে আপনি স্টকটা আইডেন্টিফাই করবেন, অ্যাটলিস্ট আউট পারফর্মিং স্টক আইডেন্টিফাই করবেন, এই জিনিসগুলো বলা থাকে। তাই জন্য ইউটিউব লাইভগুলো কিন্তু মিস করবেন না। যেটা আমি নেক্সট রবিবার, এই রোববার নয়, নেক্সট রবিবার আপনাদের সামনে আমি আবার ইউটিউব লাইভে আসতে চলেছি। তার লিঙ্ক, তার যাবতীয় জিনিস আমি বলে দেবো। ঠিক আছে? তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর এই লাইভে ছিলেন কিনা একটু আমাকে জানাবেন নিচে, এই ভিডিওর নিচে কমেন্ট করে, যে হ্যাঁ দাদা আমি লাইভে ছিলাম সেই দিন। তো এই বলেছিলাম। আবার দেখুন, আবার যদি একটু পিছনে আসি, কেপিআইটি টেক নিয়েও আলোচনা হচ্ছিল। ওহো, আবার অ্যাড চলে এলো। তো কেপিআইটি টেক নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানেও আমি বলেছিলাম যে যদি এই অ্যাডটা চলে যাক, তারপর আমি স্কিপ করব। সেখানেও আমি বলেছিলাম যে যখন নিফটির সাথে পাশাপাশি যদি রেখে দেখেন কেপিআইটি নিচের দিকে যাচ্ছে, তো অ্যাটলিস্ট ট্রেডিং পারপাসে এগুলো আউট পারফর্ম করছে না, একটু আন্ডার পারফর্ম করছে। ইনভেস্টিং পারপাসে কথা হচ্ছে না, ইনভেস্টিং পারপাসে তো কথা হচ্ছে না। আমার কথা হচ্ছে কি, বেশি ট্রেডিং পারপাসে। ইনভেস্টমেন্ট পারপাসে হলে আপনাকে দেখতে হবে, এই দেখুন কেপিআইটি। তো ইনভেস্টমেন্ট পারপাসে হলে আপনাকে দেখতে হবে ফান্ডামেন্টাল এক্সেট্রা। কিন্তু যখন আপনি ট্রেডিং পারপাসে করছেন এবং প্লাস মানে পজিটিভ বাই করে খেলতে চান, সেক্ষেত্রে আপনাকে স্টক যেগুলো আউট পারফর্ম করছে সেগুলোর উপর নজর রাখতে হবে। তো এই জন্যই এইভাবেই আলোচনাটা আমি সাজিয়েছিলাম, এবং স্ক্রিনকে দুভাগ করে আপনাকে দেখিয়েছিলাম, যেগুলো নিফটির তুলনায় বা সামগ্রিক বাজারকে আউট পারফর্ম করছে, সেই স্টকগুলোকে অ্যাটলিস্ট ওয়াচ লিস্টে রেখে এবার দেখলেন। নিজের টেকনিক্যাল স্কিলের উপরেও নির্ভর করছেন, কখন ঢুকছেন, স্টপ লস কোথায় রাখছেন। বারবার বলছি, স্টপ লস ছাড়া কোনো ট্রেড হয় না। স্টপ লস কোথায় রাখছেন, কিভাবে কাজ করছেন, সেগুলো এই ফাঁকেই বলে রাখি, খুব শীঘ্রই আমার টেকনিক্যাল অ্যানালিসিসের উপর কোর্স আসতে চলেছে, সেটা পারলে জয়েন করবেন। আর যারা
অপশন ট্রেডিং করতে চান, কাল থেকে মানে 3রা মে থেকে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে লাস্ট দিন, প্লিজ এনরোল করে নেবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কোর্সের, সেখান থেকে এনরোল করে নিতে পারেন। সঞ্জয় টক্স এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এনরোল করে নিলেও হবে, অ্যাপেই ক্লাসগুলো হবে। সব থেকে ভালো হয় লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে এনরোল করে নেবেন। আচ্ছা, এটা তো এমটারটেক নিয়ে কথা হলো, কিন্তু ঠিক আছে, এবার উঁচু দামে ফোমোতে কেউ কিনে নিলে তো নিজেই বুঝবেন, ওই টেকনিক্যাল অ্যানালিসিস না জেনে প্লিজ স্টকে লাফাবেন না। স্টপ লস না রেখে, স্টপ লস কোথায় সেটা না জেনে প্লিজ প্লিজ স্টকে লাফাবেন না, এটা বলা থাকলো। এবার আসি নিফটিতে। দেখুন, বাজারের প্রথম কথা হচ্ছে সোমবার দিন কিন্তু একটা বড় দিন বাজারের পক্ষে, কারণ 5টা স্টেটের রেজাল্ট আসতে চলেছে। যদিও রেজাল্ট পশ্চিমবঙ্গের উপর বেশি দেখবে বাজার, কারণ বলতে পারেন যে বাজার কেন দেখবে, এটা তো স্টেট ইলেকশন, লোকসভা ইলেকশন নয়, কিন্তু তবুও পশ্চিমবঙ্গের কিন্তু একটা লোকসভার সিটের আসনের দিক দিয়েও একটা বড় স্টেট। তার জন্য কি হয়, মোটামুটি আভাস চলে আসে যে বিধানসভায় কোন দল জেতে বা কোন দলের পালরা ভারী থাকে, তার উপর নির্ভর করে বাজার কিন্তু ওই একে একে 2 করে নেওয়া, ওই ওটা করে নেয় যে লোকসভাতেও কি হতে চলেছে। এবং লোকসভায় এখন যে কারেন্ট পার্টি আছে সে সে কিন্তু বহুমতে নেই, জানেন, সাপোর্ট নিয়ে চলছে। সুতরাং সেক্ষেত্রে বিজেপি কেমন ফল করলো, তৃণমূল কংগ্রেস কেমন ফল করলো, তার উপর, বা ইন্ডি জোট, তৃণমূল কংগ্রেসকে ইন্ডি জোটের মুখ হিসেবেই দেখা হয়, তো সেক্ষেত্রে কিভাবে পারফর্ম করলো সেটাও কিন্তু বাজার অনেকভাবে ইকুয়েশনে নেবে। সুতরাং সেই দিকে একটু নজর রাখবেন, ভোলাটিলিটি হতে পারে, সেই দিকে একটু নজর রাখবেন, স্পেশালি যারা ট্রেডার। ইনভেস্টারদের চিন্তা করার কোনো কারণ নেই, ইনভেস্টারদের এরকম ভোট অনেক আসবে যাবে, তাতে কিছু যায় আসে না, ভারতে ইনভেস্টেড থাকুন, এসআইপি যেমন চলছে চলুক, ঠিক আছে। এবার আমি আসি, মার্কেট নিয়ে আসবো, তার আগে যুদ্ধের কিছু আপডেট দিয়ে নিই, ইরান যুদ্ধের কিছু আপডেট। প্লিজ ভিডিওটা এতক্ষণ ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ইরান যুদ্ধের আপডেট নিয়ে আসি। দেখুন, ইরান যুদ্ধের ব্যাপার না, মিক্সড ব্যাপার শোনা যাচ্ছে। মিক্সড ব্যাপার মানে মাঝে মাঝে ট্রাম্প একটু ধমকি দিচ্ছে, না স্ট্রেট অফ হরমুজ আমি পুরো ইরানের জন্য বন্ধ করে দেবো, এখনই ডিল করতে হবে, তাড়াতাড়ি ডিল করতে হবে। আবার ইরান মাঝে মাঝে ইসলামাবাদ যাচ্ছে, সেখানে শোনা যাচ্ছে যে আমেরিকার তরফ থেকে কেউ আসছে না। তারপর আবার তারা ফিরে গিয়ে বক্তব্য রাখছে যে না, ট্রাম্প তো এরকম 24 ঘন্টায় 24টা কথা বলে, তার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়, আমেরিকা তো হারছে বা হেরে গেছে, তাই জন্য এরকম কথা, আমরা তো ঠিকই আছি, এরকম মানে পরস্পর বিরোধী বা এরকম নরমে গরমে কথাবার্তা চলছে, এও গরম দেখাচ্ছে ও গরম দেখাচ্ছে। আলটিমেটলি কিন্তু আপাতত সিজফায়ার মানে এক্সকালেট তেমন করেনি, কিন্তু ক্রুডের প্রাইসটাও কিন্তু কমছে না, অয়েলের প্রাইসটা যদিও 1-2 দিন একটু কমেছে, কিন্তু তাও $100 উপরে আছে। সেটা $120 হয়ে গেছিল, এই দুদিনে একটু কমে $110 এসেছে। সেটা একটা মানে আপাতত চিন্তার বিষয় হয়ে আছে যে ক্রুডটা বেশি কমছে না, কিন্তু ওই একবার যখন 120 বাজার দেখে নেয় তখন 110ও অনেক ভালো লাগে, ওই ব্যাপারটা চলছে। ভারতের পক্ষে ক্রুডের দামটা একটু নিচে আসাটা খুব জরুরি, কিন্তু তাও হরে দরে বাজার ঠিক আছে আপাতত। মানে কালকে কি হবে জানি না, কালকে রোববার আর এখনো আছে, কালকে কি হবে জানি না। যখন ভিডিওটা শ্যুট হচ্ছে তখনও এক্সকালেশন, ইরান যুদ্ধের এক্সকালেশন তেমন হয়নি, স্ট্যাটাসকো বজায় আছে, যেমন চলছিল তেমনই চলছে, ঠিক আছে। তবে দেখুন, আমি একটা কথা আবারও বলেছি, যদি এই যুদ্ধটা এরকম স্ট্যাটাসকো টাইপের থেকে যায়, তাহলে বাজার প্রথম একটু মানে নজরে রেখেছিল, তারপর 1-2 মাস বাদে বাজারও ভুলে যাবে, ওটাকে ইগনোর করে ওটাকেই নিউ নর্মাল ভেবে নেবে। ইগনোর মানে পুরো যে ইগনোর করে নেবে, হ্যাঁ আপনি বলবেন ক্রুডের দাম $120, ইগনোর কি করে করবে, ইগনোর করবে না, মানে ওটাকেই নিউ নর্মাল ভেবে, ওটাকেই নর্মাল ভেবে বাজার ঠিক প্রাইস অ্যাডজাস্ট করে কাজটা শুরু করে দেবে, ঠিক আছে। তো সেই জন্যই আমরা ইউক্রেন যুদ্ধে সেটা দেখেছি, প্রথম 1-2 মাস ভোলাটিলিটি ছিল, তারপর নিউ নর্মাল ভেবে কাজ হয়েছে। আজকাল তো আপনারা ওই দিকে নজরই দিই না আমরা, তাই না? তো এই হলো ব্যাপার। এবার বাজার দেখুন, বাজার 24,000-এ বন্ধ দিয়েছে, সোজা কথা 24,000-এ বন্ধ দিয়েছে। এটা মানে কি বলবো, না ভালো না খারাপ দিক, মানে মিডিয়াম। দেখতেই পাচ্ছেন এইখানে যে হাইয়েস্ট লেভেল 26,000-এ ছিল, তার থেকে এইখানে এসেছিল যেটা 22,000-এ, প্রায় 22,000-এর প্রায় এসেছিল, 26 থেকে 22, তার মাঝামাঝি এখন 24,000-এ আছে, একদম মাঝামাঝি পয়েন্টে আছে। তো এখান থেকে মেক অর ব্রেক যেদিকেই খুশি হতে পারে, তবে আমার মনে হয় এইটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে এইসব দিকগুলো কাজ করবে, যদি ইরান যুদ্ধের এক্সকালেশন না হয় এবং রুপিজ
যদি বেশি ডিটোরিয়েট না করে, ইউএসডি আইএনআর এর কথা বলছি, সরি ক্ষমা করবেন, ইউএসডি আইএনআর এর কথা বলছি, এবং তেলের দাম যদি এখানেই থেমে যায়, এর থেকে ওই $140 $130 না হয়ে যায়, তাহলে কিন্তু বাজার মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবে। রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো, এবং তারপর দেখুন যদি ইরান যুদ্ধটা ঠিকঠাক এই হয়ে যায়, তাহলে এখান থেকে কিন্তু বাড়ার সম্ভাবনাটা প্রবাবিলিটি বেশি। যদি ইরান যুদ্ধটা, আমি এখানে লিখে দিই, ইরান ইউএস কনফ্লিক্ট যদি নিচের দিকে যায়, তাহলে কিন্তু বাজার উপরের দিকে যাওয়ারই প্রবণতাটা বেশি বলে আমার পার্সোনাল ধারণা। আমি ভুল হতেই পারি, কিন্তু আমার পার্সোনাল ধারণা। দেখুন এক্সিট পোলের রেজাল্ট এসেছে, যদিও এক্সিট পোলের রেজাল্ট অনেকবার ভুল প্রমাণিত হয়েছে, এক এক সময় এক এক রকম হয়েছে। আসল তো 4 মেতেই জানা যাবে, এবং মোটামুটি 9টা-10টা নাগাদ একটু মানে কি বলে দিক আসতে শুরু করবে, যে ওই যে এখন যে কথা চলছে পরিবর্তন না প্রত্যাবর্তন, সেই 10টা-11টা নাগাদ মোটামুটি একটা সেন্স আসা শুরু হয়ে যাবে, এবং বাজার কিন্তু সেই অর্থে একটু রিয়াকশন দিতে পারে, সেই দিকে একটু নজর রাখবেন, স্পেশালি ট্রেডারদের কথা বলছি। পারলে ট্রেড করবেন না যদি ওই ভোলাটিলিটি হ্যান্ডেল না হয়, এটা হবে। আচ্ছা, তো ইরান যুদ্ধের কনফ্লিক্ট কমলে উপরের দিকে যাওয়ার প্রবণতাটা বেশি। এইবার আসি যে তাহলে তাহলে কি খুব, এবার দুটো প্রশ্ন আসে। এক, যে এখন কি তাহলে সুইং ট্রেডিং জাতীয় ব্যাপারগুলোর দিকে নজর দেওয়া উচিত নাকি নজর দেওয়া উচিত নয়? আমি আপনাদের আগেও বলেছিলাম ভিডিওতে যে এখন সুইং ট্রেডিং এর দিকে নজর দেওয়া যেতে পারে, প্রোভাইডেড আপনারা এই ব্যাপারটা জানেন কিভাবে স্টকটা চুজ করবেন, যেগুলো একটু আউট পারফরমেন্স, যেগুলো একটু মানে মার্কেট যদি একই জায়গায় থাকে বা নিচের দিকে থাকে, তাও এই স্টকগুলো একটু আপ ট্রেন্ড দেখাচ্ছে, সেই ধরনের স্টকে থাকুন। তার জন্য নিফটি 500-এর স্টকগুলোকে একটু স্ক্যান করুন, স্ক্যান মানে পার্সোনালি একটু ক্লিক করে করে দেখুন, তাতে একটা উইকেন্ড সময় নিন না, কোনো অসুবিধা নেই। সেখান থেকে একটু ছাঁটাই করুন স্টকগুলোকে, তারপর নিজের টেকনিক্যাল অ্যানালিসিসটা ইউজ করুন, তাতে স্টপ লস রাখুন। আমি তো আমার ইউটিউব লাইভে 1 মাস আগেই কিছু কিছু স্টকের কথা বলেছিলাম, যেগুলোর সুন্দর আউটমুভ এর মধ্যে ছিল, তার মধ্যে একটা বিএসইও ছিল, আপনাদের মনে থাকবে বিএসই এমটার তো আমি দেখালাম 3,500 টাকা স্টক 6,500 হয়ে গেল, ব্যাস 1 মাসে তো যথেষ্ট ব্যাপারগুলো হয়ে গেল। এরকম যারা একটু স্টক নিয়ে কাজ করতে চান, তো এই পরিশ্রমগুলো একটু করুন, টেকনিক্যাল অ্যানালিসিসটা এই করে। এবার যেটা সবথেকে আজকের ভিডিওর মূল মন্ত্র আমি বলবো, সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু লাইফ হাই এর কাছে আছে। ভাবুন, আর কয়েক পয়েন্ট, এইখানে লাইফ হাই হয়েছিল, আর কয়েক পয়েন্টই দূরে মিড ক্যাপ ইন্ডেক্স। মনে করে দেখুন, বাজার মানে নিফটি 26,000-এ নেই, 26,000-এর নিচে আছে অনেকটা, কিন্তু মিড ক্যাপ কিন্তু অনেকটা ক্যাচ আপ করেছে। এই থেকেই আমার মনে হয় যে মিড ক্যাপ জিনিসটা শুরু করেছে, এবং তারপর হয়তো লার্জ ক্যাপও আসবে, এবং ইরান যুদ্ধটা যত যত সাইড লাইনে হবে, তত আমাদের ব্যাপারটা মিড ক্যাপটা ভালো হবে। আরও আমি চার্টে আসবো, প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দিন, এই রিকোয়েস্ট রইল। এবার আমি স্মল ক্যাপে আসবো, তার আগে আবার মনে করিয়ে দিই, অপশন ট্রেডিংয়ের যারা কোর্সে ভর্তি হতে চান, কাল থেকে মানে 3রা মে সানডে সন্ধে 7:30 থেকে ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে, আপনারা তার আগে এনরোল করে নেবেন। সঞ্জয় টক্স অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এনরোল করতে পারেন, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও এনরোল করে নিতে পারেন। এবার আমি আসি স্মল ক্যাপ ইন্ডেক্সে। সুতরাং মিড ক্যাপের দিকে কিন্তু নজর রাখবেন, যারা মিড ক্যাপ ইটিএফ বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডও আছে, একদম বেঁচে বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই, লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, মিড ক্যাপে যাদের ভালো লাগে থাকুন, কোনো অসুবিধা নেই। স্মল ক্যাপে আসি। স্মল ক্যাপ, এটা উইকলি চার্ট আপনাদের সামনে ওপেন আছে, যদি উপর থেকে দেখেন এখনো যদি আমি এর ক্লোজিংটাই নিই, এখনো 10% নিচে আছে স্মল ক্যাপ। আবারও বলছি, 10% নিচে থাকলেও চিন্তার কারণ নেই, স্মল ক্যাপও ক্যাচ আপ করবে, মিড ক্যাপটা ক্যাচ আপ করছে, স্মল ক্যাপ ক্যাচ আপ করবে, লার্জ ক্যাপও আস্তে আস্তে যোগ দেবে, চিন্তা নেই, ঠিক আছে? সুতরাং বাজার ওভারঅল কিন্তু খুব একটা যে খারাপ পরিস্থিতিতে আছে তা নয়। এবার আপনারা অনেকে বলতে পারেন, সঞ্জয় ঠিক আছে, ইন্ডেক্সগুলো তো এমন উপর থেকে হয়তো 10%ই নিচে আছে, 10% এমন কোনো ব্যাপার নয়, কিন্তু আমার পোর্টফোলিও অনেক লাল হয়ে আছে। হ্যাঁ, এরকম হয়, কারণ পোর্টফোলিওতে স্টক চার্নিং করতে হয়, মিউচুয়াল ফান্ডরা তাই করে। যারা চার্ন করতে পারেন না, হয়তো বুল রানে আপনি থেকে গেলেন, বিয়ার রানে তখন
বেরোতে হবে স্টক থেকে, না হলে স্টকে আপনি ফেঁসে থাকবেন। যারা ওই চার্নিংটা করতে পারেন না তারা মিউচুয়াল ফান্ডে থাকুন, আমি বারবার বলছি। আর না হলে ট্রেডিং মেন্টালিটি রাখুন, স্টপ লস রাখুন, টার্গেট হিট হলে বেরিয়ে যান, এরকম। আর না হলে মিউচুয়াল ফান্ডের হাত ধরে কাজটা করুন, তাহলে ঠিক আছে। আর লং টার্ম ইনভেস্টমেন্টে সেই স্টকগুলোতেই থাকবেন যাদের ফান্ডামেন্টাল সম্বন্ধে আপনি নিশ্চিত, যাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি খুব ভালো করে করেন। এখানে যেহেতু চার্ট নিয়ে হচ্ছে, আমি ট্রেডিং হিসাবেই আপনাদের কথাটা বলছি। তো সুতরাং 10% নিচে আছে, কোনো তেমন অসুবিধার ব্যাপার নেই। উইপ্রো নিয়ে অনেকের প্রশ্ন আসছে, বাইব্যাকও করে ঘোষণা করেছে। দেখুন, বাইব্যাকে কিন্তু মানে প্রোমোটাররাও পার্টিসিপেট করতে পারে এরকম বলা হয়েছে। সুতরাং সেই বাইব্যাকের কি ব্যাপার? প্লাস আইটি কোম্পানির মধ্যে যদি টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক এবং মানে উইপ্রো এইসবকে নিয়ে বলেন, তার মধ্যে টিসিএস, ইনফোসিসের রেজাল্টই কিন্তু ভালো হয়েছে। এই নয় যে উইপ্রো রেজাল্ট খুব একটা আহামরি হয়েছে। এবার আপনাদের ব্যাপার। হ্যাঁ, ভালো রেজাল্ট কিন্তু ইনফোসিস এবং টিসিএস এর কম্পারেটিভলি ভালো হয়েছে। তবে আইটি যদি ইন্ডেক্সটাকে দেখেন, এখনো নিচের দিকে আছে, কারণ আবার বলছি, ইন্ডিয়াতে ইনোভেশন লেভেলটা খুব কম হয়েছে এবং এটা আপনারাও জানেন। এআই ব্যাপারগুলো বিদেশে হচ্ছে, এইখানে এআই ব্যাপারগুলো তেমন হচ্ছে না, বা স্টার্ট আপের দিক দিয়ে বা এআই এর ফ্রন্ট রানার হিসাবে ইন্ডিয়া কিন্তু একটু পিছিয়ে আছে। তারই এফেক্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। স্পেশালি সার্ভিসেস সেক্টর, যে কাজগুলো আগে আমরা করতাম সেগুলো এখন অনেকটা এআই করে দিচ্ছে, যার জন্য কিন্তু এদের রেভিনিউতে হিট পড়ছে। তাই জন্যই আইটি ইন্ডেক্সটা নিচের দিকে, এবং এইটা আমার মনে হয় কন্টিনিউ থাকবে। ওটা অনেক দিন লাগবে বটম ফরমেশন হয়ে তারপর উপরের দিকে যেতে। হবে না যে তা নয়, কিন্তু সময় লাগবে অনেকটা। এটা একটু মনে মনে রাখবেন। অটো ইন্ডেক্স দেখুন, লাইফ হাই এর প্রায় কাছেই আছে, কনসোলিডেট এমন কিছু নয়। হ্যাঁ, সময়টা হয়তো বেশি যাচ্ছে মশাই, তার জন্য প্রিপেয়ার থাকতেই হবে। মনে আছে 2023-24 যখন বুলরান চলছিল, এক একটা স্টক যখন অনেক বেড়ে গেছিল, আমি বারবার বলেছিলাম এই এই স্টকের বা এই দামগুলো ফিরে আসতে হয়তো 2 থেকে 3 বছর লাগবে। দেখুন, নিফটিরই মানে বাজারেরই আবার নতুন হাই ফিরে আসতে অনেক বছর লাগছে বা অনেক সময় লাগছে। স্টকে অনেক স্টক তো অনেক নিচেও আছে, তাদেরও সময় লাগছে। হ্যাল এত ভালো কোম্পানি, তাও আগের হাইতে ফিরে আসেনি। তো এই কথাগুলো যখন বলেছিলাম তখন আপনাদের মনে হয়নি, তাই সেই ভিডিওর নিচে অনেকে বলছিল, না দাদা মাত্র 6 মাস ওয়েট করুন, সব হয়ে যাবে। 6 মাস বা 3 মাস, মানে মানুষের মনে বুল রানের একটা বুঁদ চেপে আছে, একটা নেশাগ্রস্ত হয়ে যায় মানুষ তখন। তারা বোঝে না যে নিফটি তখন 1 বছরে 70%, 2 বছরে 70% রিটার্ন দিয়েছিল, 80% রিটার্ন দিচ্ছিল। সেটা নর্মাল নয়। তারপর একটা টাইম কারেকশন আসে, প্রাইস কারেকশন বা টাইম কারেকশন। সেই টাইম কারেকশনের মধ্যে দিয়েই আমরা চলছি, আর কিছু নয়। এফএমসিজি সেক্টর নিচের দিকে, অনেকটাই নিচের দিকে। উপর থেকে যদি দেখেন, উপর থেকে যদি দেখেন আপাতত প্রায় 21%-এর মতো নিচে কিন্তু, ঠিক আছে, খারাপ। আচ্ছা, আরেকটা যেটা যেটা বলবো, ব্যাংকটা কিন্তু বেশ আউটপারফর্ম করছিল, এর মধ্যে একটু নিচের দিকে এসেছে। এদিকে নজর রাখবেন, টাকার ব্যাপারটা পড়ছে সেটা তো ব্যাপার আছেই, প্লাস ব্যাংকিং সেক্টরের দিকে নজর আছে। তবে ও মোটামুটি কনসলিডেশন জোনে আছে, নিয়ে অতটাও চিন্তা নেই। যেটা আরেকটা জিনিস আপনাদের কাছে আমি করব, সেটা হচ্ছে পিএসইউ বা পিএসই। পিএসইউ সেক্টর কিন্তু আবার আস্তে আস্তে একটু স্ট্রংনেস দেখাবার পরিস্থিতিতে যাচ্ছে। তবে এখনই কি আমি স্টক কিনে নেব? না, তা নয়, সেটা আমি বলছি না, সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমি ইটিএফ বা সিএনএক্স পিএসসি যে ইন্ডেক্স আছে, আমি ইন্ডেক্সের মধ্যে কিন্তু একটা স্টক নেই, অনেকগুলো আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা নিচে কারেক্ট করেছিল, তারপর কিন্তু এখন দেখুন, একটু হলেও হাইয়ার লো তৈরি করার একটা প্রবণতা দেখাচ্ছে, এবং একটু হাই তো তৈরি করেছে, তাই না? একটু প্রবণতা যেন দেখাচ্ছে যে আমি বটম ফরমেশন করে একটু উপরের দিকে যাওয়ার জন্য রেডি। ওকে, সুতরাং এর মধ্যে এবার স্টক যখন আপনি সিলেক্ট করবেন, স্টকে যান, সেগুলোতে দেখুন যে কোন স্টক আউট পারফর্ম করছে। ওই নিচে পড়ে আছে বলে ট্রেন্ড নিচের দিকে পড়ে আমাকে নিতে হবে তা নয়, ওটা ট্রেডিং এর মূল মন্ত্র নয়। কোন স্টক আউট পারফর্ম করছে, তারপর তাতে স্টপ লস আমার কি হবে। হ্যাঁ, স্টপ লস ছাড়া কোয়ান্টিটি ডিসাইড হয় না। স্টপ লস আগে ডিসাইড করুন, তারপর সেই অনুযায়ী স্টপ লস হিট হলে কতটা লস আমি নিতে পারবো সেইটা ভেবে কোয়ান্টিটি সিলেক্ট করা, তারপর আপনি স্টকে যান। আর আমি মনে করি পিএসইউ, মানে ধরুন আপনি 5টা স্টক নিয়ে ট্রেড করতে চান, 5টা স্টকের একটা সুইং ট্রেডিং পোর্টফোলিও বানিয়ে ট্রেড করতে চান, তার মধ্যে একটা হয়তো পিএসইউ থাকলো। এই নয় যে 5টা স্টকে আমি পিএসইউর নিয়ে নিলাম, অনেকে এই ভুলটা করেন। ও একটা তো ভালো লাগছে, চলো একই সেক্টরের 4-5টা স্টক নিয়ে নিই, এইভাবে কাজটা হয় না। একটু ডাইভার্সিফাই করে রাখুন, ঠিক আছে? না হলে সব থেকে ভালো হয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, যারা ইনভেস্টমেন্টের দিকে যাচ্ছেন। আচ্ছা, আমি
আমি নিফটি 500-এর একটু দেখি। নিফটি 500 যেটা মাল্টি ক্যাপ বলেন, অনেক সময় ফ্লেক্সি ক্যাপও বলতে পারেন। ঠিক আছে, মাল্টি ক্যাপ মানে এর মধ্যে লার্জ ক্যাপও আছে, মিড ক্যাপ, স্মল ক্যাপও আছে। আচ্ছা, ভিডিওটা একটু বড় হচ্ছে বলে কমেন্ট করবেন না। আজকে উইকেন্ডে আমি একটু বড় ভিডিও বানাই, যাতে সব সেক্টর আমি কভার একটু করছি, মেজর সেক্টরগুলো। একটু সময় নিয়ে একটু দেখতেই পারেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। গলাটাও একটু অন্যরকম শুনতে পাচ্ছেন, মানে শরীরটা একটু খারাপের দিকে যাচ্ছে, তার মধ্যেও আমি ভিডিও করছি। প্লিজ আপনাদের সহযোগিতা একটু কাম্য। নিফটি 500-এরও দেখুন, এটাও কিন্তু কনসলিডেশন, ওই টাইম যে কারেকশন বলেছি তার মধ্যে। কারণ কারণ দেখুন, একটা তো ইন্ডেক্স, এটাও কিন্তু আমি যদি এই লো থেকে ধরি, যেটা জুন 2022 থেকে 2024, 2 বছরে 100% রিটার্ন দিয়েছে। নিজেই ভাবুন না, 2 বছরে 100% রিটার্ন একটা ইন্ডেক্সের, এটা কি স্বাভাবিক? মানে 50% সিএজিআর, এটা তো স্বাভাবিক নয়। যেখানে মাল্টিক্যাপের হিস্টোরি দেখবেন হয়তো 15%, 17% রিটার্ন দেয় হিস্টোরিক্যালি। তাহলে সেক্ষেত্রে এখন তো সে কনসলিডেট করবেই। এই সব সময়গুলোতে যখন আমি বলেছিলাম যে দেখুন, এটা নর্মাল রিটার্ন নয়, এটা বুল মার্কেটের রিটার্ন, এরপর বুল মার্কেটের পর আবার একটা কনসলিডেশন ফেজ আসবে, বা নিচের দিকে যাওয়ারও একটা ফেজ আসবে। সেই সময়ের জন্য আপনারা প্রস্তুত তো, যারা এখন ইনভেস্ট করছেন? ইনভেস্টমেন্টের সেটাই নিয়ম। তখন আপনারা অনেকে বলছেন হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধাই হবে না, কিন্তু এখন যে মাত্র 1 বছর বাজার একই জায়গায় আছে, আপনাদের অনেকেরই মানে কি বলে, ত্রাহিমাং করছেন। তা নয়। 2 বছরে একটা ইন্ডেক্স মানে 100% রিটার্ন দিয়েছে, তারপর সে আরো 2 বছর যদি একই জায়গায় থাকে, কোনো কমপ্লেনের জায়গা নেই। আপনারা এই ব্যাপারটা ভেবে দেখুন। তাও তো হাইয়ের দিকেই আছে। মাল্টি ক্যাপ ইন্ডেক্স সুন্দর করছে। নিফটি মোমেন্টাম যে ইন্ডেক্স আছে, যেহেতু এই ইন্ডেক্সটা নতুন শুরু হয়েছে, সেহেতু বেশি হিস্ট্রি নেই, তাই জন্য দেখবেন আবার এই হাই করেছিল, সেই হাইয়ের মাঝামাঝি মানে এরকম জায়গাতেই আছে, কনসলিডেশন ফেজ। এর যেহেতু পুরনো হিস্ট্রি বেশি নেই, তাই জন্য আপনারা দেখছেন। আচ্ছা, উইপ্রো নিয়ে প্রশ্ন আসছে, তাই আবার বলে দিই, উইপ্রোর চার্ট দেখুন। উইপ্রোর চার্টের কোনো ট্রেন্ড কিন্তু ডাউনওয়ার্ডই আছে, ট্রেন্ড যদি বলেন টেকনিক্যাল। এবার ফান্ডামেন্টাল অনুযায়ী সেটা তো অ্যানালিসিসের এখন সুযোগ নেই এই ছোট্ট ভিডিওতে, কিন্তু ট্রেন্ড এখনো ডাউনে আছে। তো সুতরাং একটা চার্ট খুলে দেখে তারপর ডিসিশন নেবেন। আর যদি ইনভেস্টমেন্ট করতে চান, ফান্ডামেন্টালটা দেখুন, ফান্ডামেন্টালের রেজাল্টগুলো দেখুন, সেগুলো ইনফোসিস এবং টিসিএস এর সাথে কম্পেয়ার করে দেখলেই বুঝে যাবেন যে কার রেজাল্ট ভালো আসছে কম্পারেটিভলি। ওকে, যাই হোক, মেজর সবই এইগুলো করলো। এনার্জি সেক্টর নিয়ে বলি। এনার্জি সেক্টর কয়েক সপ্তাহ ধরে বেশ বেড়েছে, তারপর আবার একটু কনসলিডেট করতেই পারে। এবং এনার্জি সেক্টরের মধ্যে আমি সিজি পাওয়ার নিয়ে, যখন 1 মাস আগে সিজি পাওয়ার কি বলবো 700-রও নিচে এসেছিল, তখন আপনাদের চিনিয়ে দিয়েছিলাম। এখন তো 800-রও উপরে, সুতরাং অলরেডি দামটা বেড়েছে, এবং স্বাভাবিক ব্যাপার। আপনাদেরও আশা করি আমার চ্যানেলটা ফলো করেন এবং স্টকগুলোকে একটু নিজের র্যাডারে রাখেন। বিভিন্ন স্টকগুলোকে নিজের র্যাডারে রাখতে হবে, দেখতে হবে, এবং দেখতে হবে যখন আপনি ইনভেস্টও করছেন, এই নয় যে একবার যদি দাম বেরিয়ে যায় তারপর তাকে উঁচু দামে তাড়া করবেন, তা নয়। টেকনিক্যাল অনুযায়ী আবার যদি একটা আপট্রেন্ডিং স্টক থাকে, আবার যদি সাপোর্টে আসে, সময় দিলে অনেকেই কারেক্ট করে, সবাই কারেক্ট করে। বিএসইও কারেক্ট করেছিল কিছুদিন আগে ইরান যুদ্ধের সময়। আবার কি খবর আসে, তখন আবার দেখবেন এই স্টকগুলো আবার হয়তো নিচের দামে পাবেন কোনো এক সময়। আর টেকনিক্যাল অ্যানালিসিসটা ফলো করে কাজ করলে দেখবেন, স্টপ লস রেখে কাজ করলে দেখবেন অনেক সময় ভালো কাজ করছেন। আচ্ছা, গোল্ড সিলভার নিয়ে একটু টাচ করে যাই। প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। একটু লং ভিডিও বানাচ্ছি, কারণ বিভিন্ন জিনিস আমি কভার করছি। গোল্ড গোল্ড দেখুন, এখানে হাই করেছিল, তারপর নিচে এসেছিল। আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে আমি এই স্পাইকটাকে নিচ্ছি না, নিচে প্রায় 22%-এর মতো নিচে এসেছিল, তারপর আবার একটা মানে ওই বলে যে ডেড ক্যাট বাউন্স টাইপের দিয়েছিল, আবার নিচের দিকে আসছে। এবার দেখুন, এতটা বাড়ার পর একটু বেস ফরমেশন চলে, একটু কনসলিডেশন করবে, তারপর আবার হয়তো নতুন রানটা শুরু হবে। ততদিন পর্যন্ত নতুন হাই হতে গোল্ডের কিন্তু একটু সময় লাগলেও লাগতে পারে। আমি ধরে নিচ্ছি যে বাজার মানে ওয়ার্ল্ড মার্কেটে অস্থিরতা যদি চলে আসে, আলাদা ব্যাপার, না হলে গোল্ড এখন কনসলিডেট করার যথেষ্ট মানে কারণ আছে, বা ওকে কমপ্লেন করার কোনো জায়গা নেই, যা রিটার্নও দিয়েছে 1-2 বছরে। সিলভার আলাদা করে বলার তেমন নেই, গোল্ডের মতোই চার্ট। আচ্ছা, এইটা আপনাদের হয়তো গিফট নিফটি ছেড়ে দিন, গিফট নিফটি না, আমি যেটা বলছি, হ্যাঁ, ডিফেন্স। ডিফেন্স কিন্তু আবার দেখুন, আমার ওয়ান অফ দ্য ফেভারিট, বা ওয়ান অফ দ্য কি বলে
মানে আমি প্রচুর কাভার করি ডিফেন্সটা, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু কনসলিডেট করছিল, এবং কনসলিডেশন থেকে এখানে কিন্তু 2 সপ্তাহ আগে ব্রেকআউট দিয়েছে। এবার এইদিকে একটু নজরটা দেওয়ার সময় হয়েছে, ঠিক আছে? এখানে একটু ফোকাস করার সময় হয়েছে, আমি জাস্ট বলি ফোকাস, ঠিক আছে? ফোকাস করার সময় এসেছে অবশ্যই। এখান থেকে হয়তো একটু কনসলিডেট করবে, তারপর আবার আপ মুভ শুরু হতে পারে। সুতরাং এইসব দিকে একটু নজর আপনারা দেবেন, বা একটু নজর রাখার চেষ্টা করুন ডিফেন্স ইন্ডেক্সের উপর। আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে বলছি না, ডিফেন্স ইন্ডেক্স এর উপর আমি মতামতটা জানালাম। এবং কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না। আমি টেকনিক্যালে যা মানে টেকনিক্যালে যা কি বলে অ্যানালিসিস হয়, আমার ওপিনিয়ন দিচ্ছি, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়। নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজগুলো করবেন, ঠিক আছে? স্মল ক্যাপ মিড ক্যাপ নিয়েও বলেছি। ভিক্স নিয়ে একটু টাচ করে দিই। সাধারণত ভিক্স দেখুন এখানে যখন 28-30 হয়ে গেছিল খুব মুশকিল, মোটামুটি 20-র নিচে 18-19 বা 14-15-16 এই জিনিসগুলো এই ভিক্সে কাজ করা যায়, কাজ করার বাইরে নয়। এই ভিক্স ঠিক আছে, 20-র উপরে উঠে গেলে একটু খারাপ, মোটামুটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে তাই তো বলে। ঠিক আছে? যাই হোক, এই ছিল মোটামুটি অ্যানালিসিস। আবারও বলি, যারা অপশন ট্রেডিংয়ের সাথে যুক্ত হতে চান বা শিখতে চান জিনিসগুলো, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পুরো জিনিসটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, সেই কোর্সে 3রা মে মানে রোববার থেকে শুরু হচ্ছে। আপনারা আজকে মধ্যে পারলে এনরোল করে নেবেন। লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আর পারলে এই লাইভ সেশনটা যেটা 1 মাস আগে নিয়েছিলাম সেটা দেখে নেবেন। তার লিঙ্কও এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাদের স্ক্রিনে চলে এসেছে, ক্লিক করে একটু দেখে নেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।